আপনি যদি এই গল্পটির প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে আমাদের ফার্স্ট কমেন্টে প্রথম পর্বের লিংক পিন করা থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমি দরজাটা খুলে দেখি সারিকা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে বলল, কেমন আছেন? আমি ভালো আছি। উত্তরটা দিয়ে সারিকা ভেতরে আসতেই তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দিলাম। আপনি দরজা লাগিয়ে দিলেন কেন? আপনি একটা মেয়ে হয়ে আমার রুমে এসেছেন, যদি কেউ দেখে তাহলে সমস্যা হতে পারে। আপনি যেদিন আমাকে থাপ্পড় দিয়েছিলেন সেদিন ভেবেছিলাম আপনি অনেক সাহসী, এখন দেখি ভিতর ডিম। আপনি একজন মেয়ে হয়ে একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে আসলে যদি কেউ দেখলে তাহলে সন্দেহ করবে, এটা স্বাভাবিক। কেউ কিচ্ছু মনে করবে না। আর একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার রুমে আসতে পারে না? আপনাকে বুঝাতে পারবো না। আমাকে এত বোঝাতে হবে না। আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? একটা ছেলে আমাকে অনেক দিন হলো বিরক্ত করে। আমি অনেকবার বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, তবুও মানছে না। হ্যাঁ, কিন্তু আমাকে এসব বলছেন কেন? আসলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। সেই ছেলেটা যাতে আমাকে আর বিরক্ত না করে এই জন্যই কথাটা বলেছি। এখন আমি কি করতে পারি? যতটা সহজ মনে করেছিলাম ব্যাপারটা এত সহজ না। ছেলেটা আমার মুখের কথা বিশ্বাস করেনি। কলেজের পাশেই ছেলেটা সব সময় দাঁড়িয়ে থাকে। আপনি যদি একদিন আমার সাথে কলেজে যেতেন তাহলে সেই ছেলেটা দেখে বিশ্বাস করবে সত্যিই আমার বয়ফ্রেন্ড আছে, হয়তো আর বিরক্ত করবে না। কিন্তু প্লিজ না করবেন না, আমার অনেক উপকার হবে। দেখুন, আমি গ্রামের সাধারণ ঘরের ছেলে। ঢাকা শহরে এসেছি মা বাবার মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আপনার আব্বুকে বিষয়টা বলছেন না কেন? আব্বুকে এইসব বললে এখনই আমার বিয়ে দিয়ে দিবে। আপনি এত কিছু বুঝবেন না। যদি উপকারটা করতে পারেন তাহলে বলুন। আপনি কিছু মনে করবেন না। আসলে আমার পক্ষে সম্ভব না। সারিকা আমার কথা শুনে মন খারাপ করে ঘর থেকে চলে গেল। বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। তবে একটা মেয়ের বিপদে এভাবে মুখ ফেরানো ঠিক হয়নি। সারাদিন অফিসে সারিকার কথা ভেবে অবশেষে সিদ্ধান্ত নিলাম একটা দিন না হয় সারিকার সাথে কলেজে যাব। পরের দিন রাতে সারিকাকে মেসেজ দিয়ে বললাম, আপনি কি কালকে কলেজে যাবেন? না। আমি আরও ভেবেছিলাম আপনার সাথে কালকে কলেজে যাব। আমার জন্য কাউকে ঝামেলায় জড়াতে হবে না। আপনার জন্য না হয় একটু ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেললাম। কোনো সমস্যা নেই। আপনি তাহলে কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আমি সকালে আপনাকে কলেজে রেখে তারপরে অফিসে যাব। খুব দামি জামা কাপড় ছিল না আমার, তবুও সব থেকে ভালো কাপড়টা পরে সকালে সারিকার জন্য বাসার নিচে দাঁড়িয়ে আছি। একটু পরে সারিকা এসে বলল, হঠাৎ করে আমার সাথে কলেজে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন কেন? চলেন, যেতে যেতে বলছি। একটা রিকশায় বসে দুজনে কলেজের দিকে যেতে যেতে গল্প করছি। একটু পরে সারিকা বলল, সামনে আমার কলেজ, আপনি একটু হাতটা ধরে বসুন। আমার হাত ধরতে হবে কেন? এভাবে বসে থাকলে সবাই মনে করবে আমরা বন্ধু। আমি সারিকার হাত ধরতে সংকোচ বোধ করছি। ঠিক তখনই সারিকা তার হাতটা আমার হাতে রেখে বলল, আপনি কিছু মনে করবেন না প্লিজ। উপকার যেহেতু করবেন তাহলে একটু করার কি দরকার? সারিকা আমার মুখের দিকে তাকিয়ে কথা বলছে। আমি সারিকার মুখের দিকে তাকিয়ে আছি। রাস্তার অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সারিকাকে কলেজে পৌঁছে দিয়ে অফিসে চলে গেলাম। অফিস শেষে বিকালে ছাদে বসে সিগারেট খাচ্ছি। তখনই সিঁড়িতে কারো হাঁটার শব্দ পেয়ে সিগারেটটা ফেলে দিলাম। একটু পরে সারিকা এসে বলল, আপনি কি এখানে দাঁড়িয়ে সিগারেট খেলেন? আপনার কি মনে হয় আমি শুধু সারাদিন সিগারেট খাই নাকি? মিথ্যা বলছেন কেন? আর খেয়েছেন যখন তাহলে স্বীকার করতে প্রবলেম কোথায়? হ্যাঁ, খেয়েছি। আর ছাদে সিগারেট খাবো না। এবার হয়েছে। আপনাকে মানুষ করা যাবে না। আজকে থেকে আপনি যেখানে খুশি সিগারেট খাবেন, আর কেউ না করবে না। আপনি রাগ করে বলছেন মনে হয়। না, রাগ করে বলিনি। আর আপনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমার সবচেয়ে পছন্দের জায়গায় আপনাকে নিয়ে যাব। কবে ফ্রি আছেন? কিন্তু কোথায় যাবেন? সেটা না হয় পরে দেখে নেবেন। এবার বলুন আপনি কবে ফ্রি আছেন।
সাপ্তাহিক বন্ধ শুক্রবার, সেদিন ছাড়া ফ্রি হতে পারবো না। ওকে, আপনার নম্বরটা দিন। আর যেদিন ফ্রি থাকবেন সেদিন কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ফেসবুকে তো অ্যাড হয়ে আছি, আবার নাম্বার লাগবে কেন? কেন, ফোনে কথা বললে সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই। সারিকা নাম্বারটা নিল। আমি আবারও জানতে চাইলাম, কোথায় নিয়ে যাবেন? আপনার একটা প্রবলেম আছে, জানেন কি? কখনো খেয়াল করিনি। কি হতে পারে শুনি? আপনি খুব বেশি প্রশ্ন করেন। একটু হেসে বললাম, আচ্ছা, আমার রান্না করতে হবে, আসি। আমাকে একদিন রান্না করে খাওয়াবেন? হুম, তবে তবে কি? আমার হাতে রান্না খেয়ে বেঁচে থাকবেন নাকি সেটা ভাবছি। বুঝেছি, আমি খেতে চেয়েছি বলে উল্টোপাল্টা বলছেন যাতে খাওয়াতে না হয়, তাই তো? আচ্ছা বাবা, খাওয়াতে হবে না। এমন না, ওকে, খাওয়াবো একদিন। একদিন পরে হঠাৎ রাত 12টায় আমার ফোনে রিং বাজতেই থাকে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি সারিকার নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা রিসিভ করতে বলল, একটু বাইরে আসতে পারবেন? এত রাতে বাইরে কেন? আসুন না একটু। আমি দরজা খুলে ছাদে এসে দেখি সারিকা এখানে দাঁড়িয়ে আছে। এত রাতে আপনি ছাদে কি করছেন? সারিকা আমাকে দেখেই কান্না শুরু করে দিয়েছে। কান্না করছেন কেন? আজকে আমাকে দেখতে এসেছিল। তাই কান্না করতে হবে কেন? আমি এই বিয়েটা করতে চাই না। কেন, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ। তাহলে আপনার আব্বুকে বলুন, তারা অবশ্যই মেনে নেবে। আব্বুকে বলার মতো সাহস নেই আমার। তাহলে আপনার ভালোবাসার মানুষকে বলুন, সে বিয়ের প্রস্তাব নিয়ে আপনার বাসায় আসবে। আমি যে তাকে ভালোবাসি সে এখনো জানে না। কি বলছেন এসব? আমাকে বলুন, আমি তাকে বলে দিব। আপনি কি সত্যি বুঝতে পারছেন না, নাকি বুঝেও অবুঝ হয়ে থাকার চেষ্টা করছেন? কি বলছেন এসব? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। একটা মেয়ে কখন একটা ছেলের পিছনে পিছনে পড়ে থাকে? একটা মেয়ে কখন একটা ছেলেকে দেখার জন্য বারবার ছুটে আসে? একটা মেয়ে কখন একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে রাস্তায় হাত ধরতে চায়? আপনি সত্যি বুঝতে পারছেন না? সারিকার কান্না করা কণ্ঠে কথাগুলো শুনে আমার বুকের একপাশে কেমন করে কেঁপে উঠল। সারিকা তাহলে যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা আমি, কিন্তু আমি কখনো সেভাবে ভেবে দেখিনি। আমার সাথে সারিকার সম্পর্কের কথা তার বাবা জানলে আমাকে বাসা থেকে বের করে দিতে একবারও ভেবে দেখবে না, আর এই সম্পর্ক কোনোদিন মেনে নিবে না। আমি সারিকাকে বললাম, ভালোবাসা ভুল কিছু না, তবে ভুল মানুষকে ভালোবাসা অপরাধ। আমাদের এই সম্পর্ক আপনার বাবা কোনোদিন মেনে নেবে না। আমাদের তফাৎটা কোথায় দেখেছেন? ভালোবাসায় কোনো তফাৎ হয় না। আমি আপনাকে ভালোবাসি, তার থেকে বেশি কিচ্ছু বুঝতে চাই না। আপনি রুমে চলে যান। এত রাতে আমাদের দুজনকে একসাথে ছাদে দেখলে সবাই খারাপ ভাবতে পারে। আমার ভালোবাসা আপনি গ্রহণ করবেন না? তার জবাব আপনি অনেক আগেই পেয়ে গেছেন। আমার মনে হয় আপনার আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করা উত্তম হবে। আমি সারিকাকে রেখে আমার রুমের দিকে চলে গেলাম। সারিকা কান্না করতে করতে বলল, আপনি আমার ভালোবাসা গ্রহণ না করলে আমি রুমে যাব না। সারা রাত এখানেই অপেক্ষা করব। সেটা আপনার ব্যাপার। খুব বৃষ্টি হবে মনে হচ্ছে, রুমে চলে যান। আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মরে যাব যতক্ষণ আমার ভালোবাসা গ্রহণ না করবেন। একটু পরে বৃষ্টি নামলো। আমি দরজা খুলে তাকিয়ে দেখি সারিকা এখনও দাঁড়িয়ে আছে। কোনো কিছু না ভেবে পেয়ে সোহেলকে ফোন দিলাম। কিরে ভাই, এত রাতে ফোন করেছিস কেন? একটা সমস্যা হয়ে গেছে। তুই আবারও উল্টাপাল্টা কি করেছিস? তুই যে বাড়িওয়ালার মেয়ে সারিকার কথা বলেছিস, হ্যাঁ, সারিকা, কি হয়েছে? আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে, তাই একটু আসতে পারবি এখন? কেন? তুই আয়, তারপরে সব বলবো। এত রাতে এই বৃষ্টির ভেতরে গাড়ি পাওয়া যাবে না। তুই আমাকে বল কি হয়েছে। আমি সোহেলকে সব খুলে বললাম। সোহেল সব কিছু শুনে বলল, মেয়েটি সত্যি হয়তো ভালোবাসে। তুই সারিকাকে কিছু একটা বুঝিয়ে রুমে যেতে বল, বাকিটা পরে দেখা যাবে। রুমে কোনো ছাতা ছিল না,
আমি দরজাটা খুলে সারিকার কাছে আসতেই সারিকা আমাকে জড়িয়ে ধরল। এভাবে কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? ঠান্ডা লেগে যাবে তো। আমি বলেছি তো, আপনি আমার ভালোবাসা গ্রহণ না করলে আমি যাব না। আপনি এখন দয়া করে এখান থেকে চলে যান। সারিকা আমার কথা শুনে চুপ করে দাঁড়িয়ে আছে। যদি আপনার বাবা এখন আপনাকে খুঁজে না পায় তাহলে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসবে। তারপরে আমাদের দুজনকে একসাথে দেখলে কি হবে সেটা ভেবে দেখেছেন? আমি আপনার কাছে হাত মিনতি করছি, প্লিজ। আমার 2 হাত তুলে মাথা নিচু করে আছি। সারিকা কান্না করতে করতে সিঁড়ি দিয়ে নেমে রুমে চলে গেল। পরের দিন সোহেলের সাথে দেখা করলাম, কিন্তু আমার এই সমস্যার সমাধান দিতে পারল না। আমার মনে হয় মেয়েটাকে ফিরিয়ে দিয়ে ঠিক করিসনি। কিন্তু সারিকার বাবা এই ভালোবাসা কোনোদিন মেনে নেবে না। তুই একবার কথা বলে দেখতে পারিস। এভাবে মেয়েটার ভালোবাসা শেষ হতে দিস না। সোহেলের সাথে দেখা করে বাসায় চলে আসলাম। এদিকে সারিকার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। একদিন রাতে সারিকার আব্বু দরজায় এসে বলল, বাবা, ভিতরে আসবো? তাকে দেখেই আমি মনে মনে ভাবছি, সব কিছু জেনে গিয়েছে নাকি? কি বলছেন আঙ্কেল? এটা তো আপনারই বাসা, যখন খুশি আসতে পারবেন। বাড়িওয়ালা আঙ্কেল হাতে একটা মদের বোতল বের করে বলল, যদি তোমার ঘরে বসে একটু খাই তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আপনার যা লাগবে আমাকে বলুন, আমি দিচ্ছি। একটা গ্লাস আর একটু পানি হলেই হবে। আমি একটা গ্লাস আর একটু পানি এনে দিলাম। তুমি একটু খাবে? আমি এসব খাই না। মদ খেতে খেতে অনেক গল্প করলো। আমাকে বলল, আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, ছেলে বিদেশে থেকে পড়াশোনা করেছে, তোমাকে কিন্তু আসতে হবে। আমি বললাম, জি আসব। মদ খাওয়া শেষে উঠে যাওয়ার সময় সারিকার আব্বু তেমন সুস্থ ছিল না, তাই কাঁধে হাত দিয়ে তাকে রুমে রেখে আসলাম। 2 দিন পরে শুক্রবার চলে আসলো। দুপুরে জুমার নামাজ শেষ করে ঘুমিয়ে পড়েছি। তখনই দরজায় ঠকঠক শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। দরজা খুলে দিতে সারিকা বলে উঠল, আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, আপনি ভুলে গিয়েছেন নাকি? না, ভুলে যাব কেন? কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। আপনার ফোন কোথায়? এখানেই আছে হয়তো। সারিকা আমার ফোনটা হাতে নিয়ে বলল, কতবার ফোন করেছি? কই, কোনো ফোন আসেনি তো। সেই দুপুর থেকে ফোন দিয়েই যাচ্ছি, সাইলেন্ট করে রাখলে বুঝবেন কেমন করে? নামাজের সময় হয়তো করেছিলাম, পরে আর মনে ছিল না। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমি ছাদে অপেক্ষা করছি। আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম। সারিকা ছাদে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাইরে আসতেই সারিকা বলল, গাড়ি করে যাব কিন্তু অনেকটা পথ, রিক্সা দিয়ে যেতে অনেক সময় লাগবে। তাহলে কোথায় যাব আমরা? আমার একটা পছন্দের জায়গায় চলুন, তারপরে সব দেখতে পারবেন। বুঝতে পারছিলাম না সারিকা আমাকে নিয়ে কোথায় যাচ্ছে। গাড়ির পেছনের সিটে কিছু জামাকাপড় আর খাবার দেখতে পাচ্ছি। হঠাৎ একটা জায়গায় এসে গাড়ি থামতেই কিছু ছোট ছোট বাচ্চা এসে ডাকাডাকি শুরু করছে, আপু এসেছে, আপু এসেছে। গাড়ি থেকে খাবার আর জামাকাপড়গুলো ভাগ করে সবাইকে বিলিয়ে দিল। তারপর আমার কাছে এসে বলল, যখন আমি খুব ছোট তখন মা মারা যায়। বাবা আমাকে কখনোই মায়ের অভাবটা বুঝতে দিত না, কিন্তু রাস্তায় যখন কোনো বাচ্চার মুখে শুনতে পেতাম আমার মা বাবা কেউ নেই, একটু সাহায্য করুন, তখন অনেক কষ্ট হতো। আমার তো বাবা আছে, কিন্তু এই অসহায় বাচ্চাদের বাবা মা কেউ নেই। বাবার থেকে কিছু একটা নিয়ে এই ছোট একটা ঘর বানিয়েছি ওদের জন্য। আমার যখনই মন খারাপ থাকতো তখনই ওদের কাছে চলে আসতাম, ওদের দেখে নিজের মন ভালো হয়ে যেত। আজকে আপনাকে হারানোর পরে ওদের মতো নিজেকে একজন মনে হচ্ছে। সারিকা কথাগুলো বলতে বলতে আবার কান্না শুরু করলো। আমি সারিকার কথার কোনো উত্তর দিতে পারিনি। চলে যাওয়ার সময় সারিকা আমাকে বলল, 11 তারিখে আমার বিয়ে, আপনি অবশ্যই আসবেন, কিন্তু আমি অপেক্ষা করব। কোনো কিছু ভালো লাগে না, অফিসে সারাদিন মনমরা হয়ে বসে থাকি। বিয়ের দিন তারিখ এসে পড়ল। সারিকা বিয়ের আগের রাতে আমাকে ফোন করে বলল দেখা করতে চায় আমার সাথে। সারিকা আমার রুমে এসে জড়িয়ে ধরে কান্না শুরু করলো।
আমি সারিকাকে বোঝানো ছাড়া আর কোনো আশা দিতে পারিনি। পরের দিন বিকেলে বিয়েতে এসে দেখি মা বাবা এখানে উপস্থিত। আমি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন? আজকে তো তোর বিয়ে। কি? আমার বিয়ে মানে? কি বলছে এসব? হ্যাঁ, তাই তো বললো। কে বলেছে এসব? তুই যাকে ভালোবাসিস তার বাবা তো আমাদের সাথে কথা বলে এখানে নিয়ে আসলো। আজকে নাকি তোর বিয়ে। একটু পরে সারিকার বাবা এসে বলল, আমার মেয়ের খুশির জন্য আমি সব কিছু করতে পারি। সোহেল আমাকে সব বলেছে। কালকে রাতে তোমার রুমে যাওয়ার সময় আমি সারিকার মুখে সব শুনেছি। তাই আর মেয়ের সুখের জন্য আর দেরি না করি তোমার বন্ধু সোহেলকে নিয়ে তোমার মা বাবার কাছে চলে গেলাম। অবশেষে মা বাবার সম্মতি নিয়ে সারিকাকে বিয়ে করলাম। বাসর ঘরে ঢুকে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো? এভাবে চুপ হয়ে থাকলে তো সকাল হয়ে যাবে। কিছু করুন। কি করব? কি করবেন মানে? বাসরটাতে মানুষ কি করে আপনিও সেটাই করবেন। আমি সারিকার কথা শুনে আস্তে আস্তে কাছে গিয়ে বসে ঘোমটাটা তুললাম। আপনি ভয় পাচ্ছেন কেন? সেদিন গাড়িতে একটু ধাক্কা লেগেছিল বলে সবার সামনে থাপ্পড় দিয়েছিলেন। এখন গায়ে হাত দিলে যদি আবারও। ধুর, এখন তো আমি আপনার বউ। তারপরে সারিকা আমার হাতটা টেনে বুকে নিয়ে বলল, আপনি যেখানে খুশি ধরতে পারেন, আর কেউ কিচ্ছু বলবে না। আমি সারিকাকে বুকে নিয়ে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম। গল্পটি একটু দেরি করে আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। গল্পটির প্রথম পর্বের লিংক প্রথম কমেন্টে পিন করা আছে, সেখান থেকে সবাই দেখে নিতে পারেন। তো যাই হোক, আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।